হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হলো বা কোথা থেকে হিন্দু ধর্ম জিনিসটা আসলো, এই বিষয়ে আপনারা অনেকেই বিভিন্ন সময় আমার ভিডিওর কমেন্টে জানতে চেয়েছেন আমি যেন এই বিষয়টা নিয়ে একটা ভিডিও বানাই। আমি গত 1 বছর ধরে এই ভিডিওর স্ক্রিপ্টটা নিয়ে কাজ করতেছি। এর মধ্যে আমি অনেক ভিডিও পাবলিশ করেছি, বাট এই যে হিন্দু ধর্মের উৎপত্তির ইতিহাস নিয়ে যে ভিডিওটা, সেটা পাবলিশ করা হয়নি। কারণ আসলে এটা নিয়ে আমার রিসার্চটাই শেষ হচ্ছিল না। হিন্দু ধর্মের ইতিহাস অনেক প্রাচীন, অনেক বেশি কমপ্লেক্স অন্য যে কোনো ধর্মের তুলনায়। তো এর মধ্যে আমি নিজে তো হিন্দু ধর্ম অবলম্বী কেউ না, আমি মুসলিম। যার ফলে তাদের অনেক কিছু আমার অজানা ছিল। সবকিছু মিলায়ে ফাইনালি 1 বছর রিসার্চের পর আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। তবে আমার রিসার্চের বাইরে অনেক কিছু থাকতে পারে এবং সেখানে অনেক ভুল ত্রুটিও থাকতে পারে, বা ভিডিওতে অনেক গ্যাপ থাকতে পারে। হোপফুলি তারপরেও ভিডিওটা খুব ভালো একটা ভিডিও হবে। আপনারা হিন্দু ধর্মের একদম উৎপত্তির যে ইতিহাস, এটা সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা পাবেন। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। এবারে চলেন মূল আলোচনায় যাই। হিন্দু ধর্মের উৎপত্তি কিভাবে হয়েছে এটা বোঝার জন্য আমাদেরকে 3টা বিষয় খুব ভালোভাবে জানতে হবে। প্রথমটা হচ্ছে আর্য জাতির উত্থান এবং ভারতে আগমন। দ্বিতীয়টা হচ্ছে সংস্কৃত ভাষার যে উৎপত্তি এবং বিকাশ। আর তৃতীয়টা হচ্ছে সিন্ধু সভ্যতার উত্থান এবং তারপর সেই সিন্ধু সভ্যতা ধ্বংস হয়ে যাওয়ার যে ইতিহাস। এই 3টা ঘটনার সঙ্গে হিন্দু ধর্মের উত্থানের যে ব্যাপারটা বা উৎপত্তির যে ব্যাপারটা, এটা একদম অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। চলেন এগুলি সম্পর্কে আগে একটু জেনে নেই। প্রথমে আসি আর্য জাতির উত্থান সম্পর্কে। পন্টিক কাস্পিয়ান স্টেপ নামক একটা সমভূমি আছে, যেটা বিস্তীর্ণ ঘাসের একটা জমি, মাইলের পর মাইল, হাজার হাজার মাইল ধরে। এটার অবস্থান বর্তমান ইউরোপের দেশ রোমানিয়ার দানিউব নদী থেকে শুরু করে ইউক্রেন, রাশিয়া হয়ে রাশিয়ার উরাল পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। এই বিস্তীর্ণ সমভূমিতে এবং ঘাসের জমিতে আজ থেকে 6000 বছর আগে একটা ট্রাইব বা জাতি তাদের যাত্রা শুরু করে। এই ট্রাইবের মানুষরা মানব জাতির অন্যান্য অংশের মতন কৃষি কাজ করতো না, তারা পশুপালন করত এবং তাদের জীবন জীবিকা ছিল মূলত পশুপালন নির্ভর। কারণটাও স্বাভাবিক, তারা যেহেতু একটা বিস্তীর্ণ ঘাসের জমিতে বসবাস করত, তাদের জন্য পশুপালন ব্যাপারটা অনেক সহজ ছিল। তো এই জাতিটার মধ্যে তাদের জিনগত মিউটেশন, তাদের খাদ্যাভ্যাস, জীবনযাপন এবং পরিবেশ পরিস্থিতির কারণে তাদের চেহারায় একটা আলাদা গঠন দেখা যায়। তারা পৃথিবীর অন্যান্য প্রান্তের মানুষের তুলনায় উচ্চতায় অনেক বেশি লম্বা হয়, তাদের নাক বেশ খাড়া হয়, চোখ বড় বড় হয়, গায়ের রং হয় ফর্সা, চুল হয় সোনালী বা লাল রঙের। অর্থাৎ আজকের দিনে আমরা একটা সুন্দর মানুষের যে ডেফিনেশন বলতে যা বুঝি, অনেকটা ওই রকম মানুষ হয়ে যায়। এখন এটা মূলত তারা হয়েছে তাদের জিনগত কারণে, কিন্তু এই জিনিসটা তাদের মধ্যে এক ধরনের জাত্যাভিমান তৈরি করে। এর ফলে তারা পৃথিবীর অন্যান্য জায়গার মানুষের তুলনায় নিজেদেরকে আলাদা ভাবতে শুরু করে। তো এই পন্টিক কাস্পিয়ান যে বিস্তীর্ণ সমভূমি, এই সমভূমিতে তারা প্রায় 1000 বছর ধরে বসবাস করে এবং এই জাতিটার নাম হচ্ছে আর্য জাতি। এই 1000 বছরের বসবাসের মধ্যে তারা নিজেদের মতন করে সমাজ, সামাজিক কাঠামো এগুলি তৈরি করে। তারাই প্রথমবারের মতন ঘোড়াকে পোষ মানায় এবং ঘোড়া দিয়ে দূর দূরান্তে যাওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা শুরু করে। এছাড়াও তারা ব্রোঞ্জের খুব ভালো অস্ত্র বানাইতে পারত। তো সবকিছু মিলায় তারা একটা শক্তিশালী জাতি ছিল। তবে তারা মেসোপটেমীয় বা মিশরীয়দের মতন কোনো বড় সভ্যতা তৈরি করে নাই, বা যে নগর রাষ্ট্র বলে বড় বড় ইটের স্ট্রাকচার তৈরি করা, মন্দির তৈরি করা, এই টাইপের কিছু তারা করে নাই। তারা ছোট ছোট গোত্র আকারে সেটেলমেন্ট হিসেবে অনেকটা গ্রামীণ যে জীবনযাপন, পশুপালন নির্ভর যে জীবনযাপন, সেটি তারা কন্টিনিউ করে। তো এই পন্টিক কাস্পিয়ান স্টেপে, এই জায়গাটাতে তারা ছিল প্রায় 1000 বছর, অর্থাৎ খ্রিস্টপূর্ব 4000 সাল থেকে শুরু করে খ্রিস্টপূর্ব 3000 সাল পর্যন্ত। এরপর তাদের জনসংখ্যা অনেক বেড়ে যায়, তাদের পরিবেশ পরিস্থিতি, খাদ্য উৎপাদন, পশুপালনের প্রক্রিয়া এগুলি অনেক কারণে বাধাগ্রস্ত হইতেছিল। সেটা জলবায়ু পরিবর্তনের কারণে হোক বা অন্য যে কোনো কারণেই হোক। এই সময় তারা 3টা ভাগ হয়। একটা অংশ যে পন্টিক কাস্পিয়ান স্টেপ, সেখানেই থেকে যায় সমভূমিতে, তাদের আদি ভূমিতে। একটা অংশ পশ্চিম দিকে মুভ করে। পশ্চিম দিকে মুভ করে তারা রোমানিয়া হয়ে জার্মানি, ফ্রান্স, স্পেন, এদিকে দক্ষিণে গ্রিসের দিকে চলে যায়। তো এই অংশটা ইউরোপিয়ানদের সঙ্গে মিশে যায় এবং ইউরোপিয়ানদের মধ্যে আর্যদের প্রভাব অনেক বেশি। আরেকটা অংশ তারা পূর্ব দিকে যাওয়া শুরু করে এবং পূর্ব দিকে যেতে যেতে তারা চলে আসে আর্কাইন নামক একটা সমভূমি মতন জায়গায়,
যেটা বর্তমান রাশিয়া কাজাখস্তান সীমান্তে অবস্থিত। ওইটাও একটা বিস্তীর্ণ সমভূমি ছিল, তাদের জীবনযাত্রার সঙ্গে অনেক মিল ছিল, যার কারণে তারা এই জায়গাটায় বসতি স্থাপন করে। এখানেও তারা নিজেদের মতন করে তাদের যে গ্রাম তৈরি করা, তাদের জীবনযাপনের জন্য যা প্রয়োজন সেটা তৈরি করে, পশুপালন নির্ভর তাদের জীবন জীবিকা, সেভাবেই তারা থাকে। এবং এই কাজাখস্তান রাশিয়ার বর্ডারে আর্কাইন নামক জায়গাটায় তারা আরো প্রায় 1000 বছর থাকে। এখানেও তাদের যে যাত্রাভিমান এটা ছিল, তারা নিজেদের মধ্যে বিয়ে শাদী করতো, বাইরের মানুষের সঙ্গে মিশতো না। এবং এইভাবে করে আরো প্রায় 1000 বছর কাটার পর আবারও পরিবেশগত কিছু বিপর্যয়, জনসংখ্যা বেড়ে যাওয়া, নতুন খাদ্য বা অন্য বস্ত্র বাসস্থান সংস্থান করার জন্য তারা আবারও ওই আর্কাইভ নামক জায়গাটা থেকে বের হয়ে আন্দ্রোনোভো নামক একটা জায়গায় আসে, দক্ষিণে মুভ করে। এই জায়গাটা হচ্ছে বর্তমান উজবেকিস্তান তাজিকিস্তানের যে দেশটা আছে, এই দেশটার বিস্তীর্ণ অঞ্চলের মধ্যে পড়ে, অর্থাৎ যাকে আমরা মধ্য এশিয়া বলতেছি। এবং তারা যে বিস্তীর্ণ এলাকাটা নিয়ে থাকতো, এই জায়গাটার বর্তমান নাম হচ্ছে আন্দ্রোনোভো। এখানেও তারা পশুপালন করত, পশুপালনের মাধ্যমে জীবিকা নির্বাহ করত, নিজেদের মধ্যে বিয়ে শাদী করত, এবং তাদের যাত্রা বিমানটা কিন্তু আগের জায়গাতেই অটল ছিল। এই যে তারা 1000 বছর একসঙ্গে থাকলো, এই 1000 বছরে তারা নিজেদের মধ্যে যে ভাষাটা ডেভেলপ করে, এই ভাষাটার নাম হচ্ছে ইন্দো ইরানিয়ান ভাষা বা প্রোটো ইন্দো ইরানিয়ান ভাষাও বলা হয়ে থাকে। এই প্রোটো ইন্দো ইরানিয়ান ভাষাটা সম্পর্কে আমাদের জানাটা খুব জরুরি, কারণ এখান থেকেই পরবর্তীতে সংস্কৃত ভাষাটা আসে। তো প্রোটো ইন্দো ইরানিয়ান ভাষায় তারা কথা বলতো, একসঙ্গে জীবনযাপন করত। এবং এইভাবে আরো 500 বছর পর, অর্থাৎ আজ থেকে মোটামুটি 3500 বছর আগে বা খ্রিস্টপূর্ব 1500 সালে, তারা মধ্য এশিয়া ছেড়ে দিয়ে আবার দুইটা ভাগে ভাগ হয়ে দুই দিকে যাত্রা করে। একটা অংশ চলে যায় দক্ষিণ দিকে, তারা মূলত যায় এলাম রাজ্যে। এই এলাম রাজ্য হচ্ছে বর্তমান যে ইরান, সেই ইরানে চলে যায়। এবং সেইখানে গিয়ে তারা তাদের মতন করে একটা ভাষা সংস্কৃতি তৈরি করে, যে ভাষাটার নাম হচ্ছে আভেস্তান ভাষা, যেটাতে জোরোয়াস্ট্রিয়ানদের যে ধর্মগ্রন্থ জেন্দা আভেস্তা, ওইটাই আভেস্তান ভাষাতে লেখা। এবং এই যে জোরোয়াস্ট্রিয়ান যে ধর্ম, এই ধর্মটাও কিন্তু উৎপত্তি হয় এই আর্যদের হাত ধরেই। যার ফলে জোরোয়াস্ট্রিয়ানদের যে ধর্মগ্রন্থ, তাদের সৃষ্টিতত্ত্বের যে কনসেপ্ট, এগুলির সঙ্গে পরবর্তীতে বেদ এবং হিন্দু ধর্মের অনেক মিল লক্ষ্য করা যায়। তো জোরোয়াস্ট্রিয়ানদের নিয়ে আমি ইনশাল্লাহ আলাদা একটা ভিডিও বানাবো ভেরি সুন। বাট আজকে আমরা একটু হিন্দু ধর্মের উৎপত্তি নিয়ে যেহেতু কথা বলছি, তাহলে আমরা হিন্দু ধর্মের উৎপত্তি জায়গাটায় ফিরে যাই। একটা অংশ তো দক্ষিণে ইরানের দিকে চলে গেল, আর একটা অংশ চলে যায় পূর্ব দিকে, বর্তমান আফগানিস্তান সীমান্ত দিয়ে ঢুকে তারা বর্তমান পাকিস্তান দিয়ে তারপরে চলে যায় একেবারে ভারতের উত্তরাংশ পর্যন্ত। এবং এটাই হলো তাদের ভারতে আসার, আর্য জাতির ভারতে আসার যে মূল গল্পটা। এবং এই যে যে মানুষগুলি পূর্ব দিকে মুভ করলো আন্দ্রোনোভ নামক জায়গাটা থেকে, তারা পূর্ব দিকে আসার পর ওই যে ইন্দো ইরানিয়ান যে ভাষা, সেইখান থেকে তারা ডেভেলপ করলো সংস্কৃত ভাষাটা। আজ থেকে 3500 বছর আগের ঘটনা। এবং তারা যখন ভারতে আসলো, দেখলো যে বিস্তীর্ণ ভূমি, কোনো মানুষজন নাই, এবং তারা সিদ্ধান্ত নিল ভারতের উত্তরাঞ্চল বর্তমান পাকিস্তান এই জায়গাটা তারা বসবাস করবে। তো এই জায়গাটায় আমরা আর্যদের ইতিহাস বন্ধ রেখে এবার একটু সিন্ধু সভ্যতায় ফিরে যাব। সিন্ধু সভ্যতার যাত্রা শুরু হয় আজ থেকে প্রায় 7000 বছর আগে, বর্তমান পাকিস্তানের বেলুচিস্তানের সিন্ধু নদীর তীরে মেহেরগড় নামক একটা জায়গায়। এই মেহেরগড় অনেক পরে আবিষ্কার হয়, এবং অনেকে জানতোই না যে মেহেরগড় নামক একটা জায়গা আছে, এখানে প্রাচীন কোনো সভ্যতার নিদর্শন থাকতে পারে। তো এই মেহেরগড়ে প্রথমবারের মতন ভারতবর্ষে একটা বড় কৃষিজীবী সম্প্রদায় তৈরি হয়। এবং প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে দেখা গেল যে তারা মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করত, তারা ফসল উৎপাদন করত, পশুপালন করত, এবং তারা বেশ সুন্দর সুন্দর ঘরবাড়িও বানিয়েছিল। এখন অনেক দক্ষিণ এশিয়ান ইতিহাসবিদরা দাবি করেন যে মানুষের প্রাচীনতম যে সভ্যতা সেটা মেসোপটেমিয়াতে না, বরং এটা যাত্রা শুরু হয়েছিল মেহেরগড়ে। তবে মেহেরগড়ের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শন, সেইখানে মেসোপটেমিয়ানদের মতন বা মিশরীয়দের মতন কমপ্লেক্স স্ট্রাকচারে বাড়িঘরের কোনো অস্তিত্ব পাওয়া যায় নাই। যার কারণে প্রত্নতাত্ত্বিকদের যে বক্তব্য সেটা হচ্ছে মেহেরগড়ে একটা কৃষিভিত্তিক গ্রামের জীবনযাপনই ছিল, জাস্ট অন্যান্য গ্রামের চেয়ে একটু বেটার ছিল, বাট তারা নগর সভ্যতা জিনিসটা তৈরি করতে পারে নাই। তাছাড়া মেহেরগড় কোনো লেখালেখির লিপি আবিষ্কার করতে পারে নাই, তাদের ইতিহাসের কোনো সুনির্দিষ্ট বিন্যাস নাই, যার ফলে এটাকে একদম সবাই সভ্যতা হিসেবে মানতে রাজি না। মেহেরগড়ে আজ থেকে 7000 বছর আগে যা যাত্রা শুরু হয়, তার চূড়ান্ত পরিণতি লাভ করে আজ থেকে মোটামুটি 5000 বছর আগে। এবং সেই সময়ে ভারতের উত্তরাংশ এবং বর্তমান পাকিস্তান মিলে সিন্ধু নদীর যে বিস্তীর্ণ অববাহিকা আছে, সেইখানে প্রায় 250-র মতন ছোট বড় শহর মানুষজন তৈরি করে। এই 250-র মতন ছোট বড় শহরের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল
6টা শহর, যার মধ্যে 3টা ভারতে আর 3টা পাকিস্তানে। এগুলি আমি একটু বলি। প্রথমটা হচ্ছে হরপ্পা, যেটা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত। দ্বিতীয়টা হচ্ছে মহেঞ্জোদারো, যেটা পাকিস্তানের সিন্ধ প্রদেশে অবস্থিত। তৃতীয়টা হচ্ছে রাখিগাড়ি, যেটা বর্তমান ভারতের হরিয়ানা রাজ্যে অবস্থিত। তারপরটা হচ্ছে ধোলাভিরা, যেটা বর্তমান ভারতের গুজরাটে অবস্থিত। তারপরটা হচ্ছে গানেশিওয়ালা, এটা হচ্ছে বর্তমান পাকিস্তানের পাঞ্জাবে অবস্থিত। তারপরটা হচ্ছে কালীবঙ্গ, যেটা ভারতের রাজস্থান প্রদেশে অবস্থিত। তো এই সিন্ধু সভ্যতা কিভাবে আবিষ্কার হলো, এইটার ইতিহাস আরো মজার। এই সিন্ধু সভ্যতা দীর্ঘদিন মাটির নিচে চাপা পড়েছিল, এবং ভারতের ইতিহাস কোথা থেকে শুরু হয়েছে এটা বললে সবাই বলতে আর্যদের হাত ধরে শুরু হয়েছে, বেদের মাধ্যমে শুরু হয়েছে। আসল ব্যাপারটা মোটো এমন ছিল না। ঘটনার সূত্রপাত হয় 1829 সালে। জেমস লুইস নামক একজন ইংরেজ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক, সে আসলে অবসরও নেয় নাই, সে চাকরি থেকে, সেনাবাহিনী ডিসিপ্লিনের জীবন তার ভালো লাগতো না, অনেক কঠিন মনে হইতো। এই কারণে সে চাকরি থেকে পালায়ে তার নিজের নামটা চেঞ্জ করে চার্লস মেসন নাম নিয়ে সে ভারতবর্ষে ঘুরতে আসে। তো ভারতবর্ষে ঘুরতে আসার পর সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইতো। 1829 সালে সে বর্তমান পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শাহিওয়াল শহরে যাবে। শাহিওয়ালে যাওয়ার পথে হরপ্পা নামক একটা গ্রামে সে বিশাল একটা স্ট্রাকচার দেখতে পায়, যেটা মাটির নিচে চাপা পড়ে যাওয়া এরকম একটা স্ট্রাকচার। তো এখানে ইটের স্ট্রাকচার, প্রাচীন জিনিসপত্র দেখে তার ধারণা হয় যে এটা সম্ভবত আলেকজান্ডার দ্য গ্রেটের সময় তৈরি হওয়া কোনো স্থাপনা। সে ইংল্যান্ডে ফেরত যায় এবং এটা নিয়ে সে বইও লেখে যে আলেকজান্ডারের কিছু প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন সে পেয়েছে এইভাবে। কিন্তু কেউ ধারণাই করে নাই যে ভারতবর্ষে এটা আসলে প্রাচীনতম সভ্যতা, যে সিন্ধু সভ্যতা, সেটা নিদর্শন হইতে পারে। এর মধ্যে 1850-এর দশকে পাকিস্তানের লাহোর থেকে মুলতানে একটা রেল লাইন নির্মাণ হবে। এই সময় রেল লাইনের জন্য প্রচুর পাথর দরকার ছিল। তো এই হরপ্পা এবং তার আশেপাশের এলাকাতে মাটি খুঁড়লে অনেক পাথর পাওয়া যেত। এটাকে একটা পাথরের খনি হিসেবে ট্রিট করে এখান থেকে পাথর নিয়ে রেল লাইন নির্মাণের কাজে লাগানো হয়, যার ফলে এই সভ্যতার বা এই জায়গাটার বেশিরভাগ নিদর্শনই আসলে নষ্ট হয়ে যায়। ফাইনালি 1921 সালে একজন ভারতীয় প্রত্নতাত্ত্বিক, তার নাম হচ্ছে দয়ারাম সাহানি, তিনি উদ্যোগ নিয়ে এই স্থাপনা খনন করেন। খনন করে এখানে যে নিদর্শনগুলি পান, তিনি দেখেন যে আজ থেকে 5 থেকে 6 হাজার বছরের প্রাচীন এক শহরের সন্ধান তিনি পেয়েছেন। যেহেতু এটা সিন্ধু নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছিল, এই জন্য এটার নাম দেন সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার একটা নগর, যেটাকে হরপ্পা বলা হয় বর্তমানে। এর পরের বছরই আরেকজন ভারতীয় আর্কিওলজিস্ট, তার নাম হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, তিনি বর্তমান পাকিস্তানের সিন্ধ প্রদেশে মহেঞ্জোদারো নামক আরেকটা প্রত্নতাত্ত্বিক সাইট খনন করেন, এবং সেইখানেও তিনি ওই হরপ্পার সময়কালেরই কাছাকাছি সময়ের আরেকটা ধ্বংসস্তূপের সন্ধান পান। এই যে মহেঞ্জোদারো যে জায়গাটা, এটা মানুষের কাছে আগে থেকে পরিচিত ছিল। এই মহেঞ্জোদারো শব্দের অর্থ হচ্ছে মৃতদের স্তূপ। তাদের ধারণা ছিল এটা একটা বুদ্ধিস্ট মনেস্টারি, স্থানীয় মানুষজনের ধারণা। আমরা যেমন ময়নামতিতে দেখি, পাহাড়পুরে দেখি, এরকম একটা বুদ্ধিস্ট মনেস্টারি হবে হয়তো। এটা নিয়ে কেউ খুব একটা ঘাটাঘাটি করে নাই। বাট যখন এক্সকেভেশন করা হলো, প্রত্নতাত্ত্বিক খনন কাজ কমপ্লিট করা হলো, দেখা গেল যে এখানেও আজ থেকে 5 থেকে 6 হাজার বছরের প্রাচীন এক নগর সভ্যতার সন্ধান পাওয়া গেল। এগুলির প্রত্নতাত্ত্বিক খনন কাজের ফলে দেখা গেল যে এখানে প্রাচীন মেসোপটেমীয় বা মিশরীয় যে নগর সভ্যতা ছিল, সেই রকমই কমপ্লেক্স নগর সভ্যতা তৈরি হয়েছিল। এবং কিছু কিছু ক্ষেত্রে এদিককার মানুষজন প্রাচীন মিশরীয় বা মেসোপটেমীয়দের চেয়েও উন্নত ছিল। যেমন এখানে কোনো রাজপ্রাসাদ পাওয়া যায়নি, অনেক ঘর বাড়ি আছে, কোনো ঘর কিছুটা বড়, কোনো ঘর কিছুটা ছোট, কিন্তু কোনো রাজপ্রাসাদ নাই। অর্থাৎ এখানে মানুষজন খুব শান্তিপূর্ণভাবে রাজা রানীদের কোনো প্রকার অত্যাচার ছাড়া নিজেদের মতন করে বসবাস করত। এবং যেহেতু খুব বড় কোনো বাড়িঘর পাওয়া যায় নাই, সবাই একটা এভারেজ সাইজ বাড়িতে বসবাস করত। এ থেকে ধারণা করা হয় এখানে মানুষের মধ্যে অর্থনৈতিক যে বৈষম্য, এই জিনিসটা ছিল না, মানুষের মধ্যে সামাজিক একটা সমতা ছিল। এছাড়াও এই সভ্যতায় কোনো মন্দির পাওয়া যায় নাই, বড় কোনো মন্দির, মূর্তি, এগুলি কিছুই পাওয়া যায়নি, যার ফলে ধারণা করা হয় যে এখানে ধর্ম ব্যবসার যে ব্যাপারটা, যাজকদের, পুরোহিতদের যে প্রভাব, অত্যাচার, নির্যাতন, এই জিনিসগুলিও এখানে ছিল না। তবে এখানে ধর্ম ছিল। এখানে যতগুলি বড় শহর পাওয়া গেছে, বেশিরভাগের মধ্যেই শহরকে কেন্দ্র করে বড় সুইমিং পুলের মতন পাওয়া গেছে। ধারণা করা হয় যে এই সুইমিং পুলগুলিকে কেন্দ্র করে মানুষ একত্রিত হইতো। এখন এই যে সুইমিং পুল বা জলাধার এখানে কেন লাগে, মানুষের কেন প্রয়োজন হয় জলাধার, যখন মানুষ অজু বা গোসল করে, এই টাইপের একটা ব্যাপার। তো তাদের ধর্মে পবিত্রতার একটা বড় ব্যাপার ছিল, এবং মানুষজন নিজেদেরকে পাক পবিত্র করতে বা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে এই সুইমিং পুলগুলিতে আসতো বা এই জলাধারগুলিতে আসতো। যদিও এটা নিশ্চিতভাবে বলা যায় না, কারণ সিন্ধু সভ্যতার যে কিছু লেখালেখি নিদর্শন আমরা পেয়েছি, এগুলি কিন্তু আমরা ডিক্রিপ্ট করতে পারি নাই বা এগুলো পাঠোদ্ধার আমরা করতে পারি নাই, যার ফলে তাদের
দৈনন্দিন জীবন সম্পর্কে আমরা তেমন বেশি কিছু জানতেও পারি নাই। তবে লক্ষণ দেখে মনে হয় সম্ভবত তারা একেশ্বরবাদী কোনো ধর্মে বিশ্বাসী ছিল, যেহেতু সেইভাবে কোনো মূর্তি পাওয়া যায় নাই। হ্যাঁ, কিছু কিছু মূর্তি পাওয়া গেছে যেগুলো হচ্ছে মাতৃমূর্তি টাইপের, মা জিনিসটাকে রিপ্রেজেন্ট করার মতন, বাট এগুলি এমন আকারে খুব ছোট এবং খুব কমই পাওয়া গেছে, যার কারণে ধারণা করা হয় যে এগুলি আসলে শিল্পকর্ম হিসেবে মানুষ তৈরি করত, পূজা অর্চনা করার জন্য না। তো এই সিন্ধু সভ্যতা তার পিকে গিয়ে পৌঁছায় আজ থেকে প্রায় 5,000 বছর আগে, এবং 1,000 বছর স্থায়ী ছিল তাদের এই পিক টাইমটা। ফাইনালি আজ থেকে 4,000 বছর আগে এই সভ্যতাটা ধ্বংস হয়ে যায়। কিভাবে ধ্বংস হয়? একটা সময় পর্যন্ত ধারণা ছিল আর্যরা আক্রমণ করে ধ্বংস করেছে, বাট এই যে প্রত্নতাত্ত্বিক বিভিন্ন খনন কাজ, এটার মাধ্যমে দেখা গেল যে এখানে রক্তপাত, ভাঙচুর, জ্বালাও পোড়াও এই ধরনের কোনো লক্ষণ সেই জায়গাটায় নাই। বরং এই সিন্ধু সভ্যতার মানুষজন তাদের যে ঘর বাড়ি যা কিছু ছিল যেভাবে আছে সেভাবেই আছে, জাস্ট মানুষগুলি এই জায়গাটা ছেড়ে চলে গেছে। আসলে কি হয়েছিল এই জায়গাটায়, একটা ইন্টারেস্টিং জিনিস আমি খেয়াল করলাম। আপনাদের নিশ্চয়ই হজরত ইউসুফ আলাহ ইসলামের সময় মিশরে একটা দুর্ভিক্ষের কথা মনে আছে, আজ থেকে 4,000 বছর আগে। পরবর্তীতে ইউসুফ আলাহ ইসলাম বা জোসেফের বুদ্ধিমত্তার কারণে মিশরীয়রা 7 বছর ফসল সংরক্ষণ করে, পরের 7 বছর সেগুলিকে কাজে লাগায়, যার ফলে তারা কিছুটা হলেও এই জিনিসটা মিটিগেট করতে পারছিল 7 বছর যাবত একটা দুর্ভিক্ষ। ঠিক একই রকম আরেকটা প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়, এটাকে বলে ফেমিনিস্টেলা, যেটা 1889 সালে বর্তমান মিশরের সাহেল মরুভূমি থেকে আবিষ্কার হয়। এটাকে ফেমিনিস্টেলা বলে কারণ এটা একটা পাথর খণ্ড যেটার মধ্যে একটা দুর্ভিক্ষের কথা লেখা আছে ফারাও ডি জোসারের সময়। এই ফারাও ডি জোসার তিনি আজ থেকে 4,000 বছর আগে মিশরের ফারাও ছিলেন। সেই সময় একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয় এবং ফারাও ডি জোসার তখন নীল নদের যে দেবী আছে তার কাছে প্রার্থনা করে যে বৃষ্টি দিতে, পানি দিতে, যেন তারা এই দুর্ভিক্ষ থেকে এবং এই খরা থেকে মুক্তি পাইতে পারে। এবারে আপনি যদি মিশর থেকে বর্তমান মেসোপটেমিয়াতে চলে আসেন বা বর্তমান ইরাকে চলে আসেন, সেইখানেও আক্কাদীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে যাওয়ার যে ইতিহাস, সেখানেও বলা হয় যে আজ থেকে 4,000 বছর আগে একটা ভয়ঙ্কর খরা হয়, এই খরার ফলে একটা দুর্ভিক্ষ হয় এবং এই দুর্ভিক্ষের কারণে আক্কাদীয় সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়। আবার আপনি যদি মেসোপটেমিয়া বা ইরাক ছেড়ে বর্তমান ভারতবর্ষে আসেন, মহাভারত পড়েন, তাহলে দেখবেন যে সরস্বতী নদীর চারপাশে একটা খরার কথা বলা হয়। এই খরা এতটাই ভয়ঙ্কর ছিল যে সরস্বতী নদীর পানি শুকায় যায় এবং তৎকালীন যে ঋষিরা ছিল তারা তাদের ধর্মগ্রন্থ ভুলে যায়, খাদ্যের সন্ধানে এদিক ওদিক চলে যায়। এরকম একটা ঘটনা আপনি মহাভারতে পাবেন। এবং ইন্টারেস্টিংলি অনেকদিন ধরে সবাই মনে করতো যে এই সরস্বতী নদীটা সম্ভবত একটা কল্পিত কোনো নদী, কিন্তু প্রত্নতাত্ত্বিক খনন কাজের মাধ্যমে দেখা গেল ভারতের যে উত্তরাঞ্চল আছে, বিশেষ উত্তরাখণ্ড রাজ্যে আজ থেকে 4,000 বছর আগে একটা নদী ছিল, যেটা আজ থেকে 4,000 বছর আগে কোন একটা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শুকায় যায় এবং আস্তে আস্তে মাটির নিচে চাপা পড়ে যায়। ওই নদীটা আসলে সরস্বতী নদী। আপনি যদি এবার ভারত থেকে সুদূর লাতিন আমেরিকাতে পেরুতে চলে যান, তাহলে পেরুতে আরেকটা সভ্যতা আছে, তার নাম হচ্ছে কারাল সিভিলাইজেশন বা কারাল সভ্যতা। এই কারাল সভ্যতাও মিশরীয়দের মতন, ভারতীয়দের মতন অনেক কমপ্লেক্স স্ট্রাকচারে নগর রাষ্ট্র তৈরি করেছিল, এবং তাদের এই নগর রাষ্ট্রটাও আজ থেকে 4,000 বছর আগে ধ্বংস হয়ে যায়। কেউ আক্রমণ করে ধ্বংস করে নাই, প্রচন্ড খরা এবং দুর্ভিক্ষের কারণে মানুষ এখান থেকে চলে যায়, ওই বিল্ডিংগুলি মাটি চাপা পড়ে যায় এবং আগের মতোই থেকে যায়। কারাল সভ্যতার নিদর্শন আজকে আমরা পাই যে 4,000 বছর আগে তারা ধ্বংস হয়েছিল। এরপর আপনি যদি এই সমস্ত এলাকা ছেড়ে চলে যান বর্তমান চীনের পূর্বাঞ্চলে, তাহলে আরেকটা সভ্যতা ছিল চীনদের তৈরি সবচেয়ে প্রাচীন যে সভ্যতা, সেটা হচ্ছে লিয়াংচু সভ্যতা। এই সভ্যতা ধ্বংস হয়েছিল প্রচন্ড এক বন্যায়। বলা হয়ে থাকে 12 বছর ধরে টানা বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টিতে পুরো সভ্যতা এবং সাম্রাজ্য ধ্বংস হয়ে গেছিল। আসলে কি হয়েছিল বলেন তো আজ থেকে 4,000 বছর আগে? আমরা রিসেন্টলি এলনিনো নিয়ে খুব কথা বলি না? প্রচন্ড গরম পড়তেছে, আবার পৃথিবীর এক প্রান্তে যদি প্রচন্ড গরম পড়ে আরেক প্রান্তে প্রচন্ড বৃষ্টি হয়। এক্স্যাক্টলি এই জিনিসটাই 4,000 বছর আগে বর্তমানের চেয়ে অনেক বেশি পরিমাণে অনেক বড় আকারে হয়েছিল। এই কারণে এটাকে সুপার এলনিনো বলা হয়। 4,000 বছর আগে এই সুপার এলনিনোর কারণে প্রচন্ড খরা এবং দুর্ভিক্ষের কারণে আস্তে আস্তে মানুষজন সিন্ধু সভ্যতা ছেড়ে তারা পূর্ব দিকে মুভ করে, অর্থাৎ বর্তমানে যে গঙ্গা যমুনার অববাহিকায় ভারতে যেমন উত্তরপ্রদেশ আছে, বিহার, উড়িষ্যা, বাংলা, এই সমস্ত অঞ্চলে চলে আসে। এবং এই প্রসেসটা একদিনে হয় নাই, হুট করে একদিনে সবাই এই সিন্ধু সভ্যতা ছেড়ে চলে আসে নাই।
এটা আস্তে আস্তে প্রায় 200-300 বছর ধরে হয় এবং আজ থেকে মোটামুটি 3700 বছর আগে সিন্ধু সভ্যতা বিলুপ্ত হয়ে যায়। আর ঠিক তার 200 বছর পরে এবার আমরা একটু আর্যদের কাছে ফিরে যাই। 200 বছর পর আজ থেকে 3500 বছর আগে ভারতবর্ষে আসলো আর্যরা। তারা এসে দেখলো বিস্তীর্ণ জমি পড়ে আছে, মানুষ একেবারেই নাই এরকম না, কিন্তু তাদেরকে চ্যালেঞ্জ করার মতো কোনো নগর সভ্যতা নাই। যাই আছে ছোট ছোট গোত্র আকারে গ্রামের মধ্যে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ বসবাস করে। তো তারা যেটা করলো, যেহেতু এখানে ফসল ফলানোর জমি আছে, বিস্তীর্ণ সমভূমি আছে তাদের পশুপালনের জন্য, সবকিছু মিলে তারা আস্তে আস্তে এখানে বসতি স্থাপন শুরু করে। আর তারা সঙ্গে করে তিনটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসছিল। একটা হচ্ছে ঘোড়া, তারাই প্রথম ঘোড়াকে পোষ মানায়, ঘোড়া দিয়ে দূর দূরান্তে যাইতে পারতো, যুদ্ধও করতে পারতো। দ্বিতীয়টা হচ্ছে ব্রোঞ্জের তৈরি অস্ত্র, খুব অত্যাধুনিক মানের তরবারি সহ অন্যান্য অস্ত্র তৈরি করতে পারতো। আর তৃতীয়টা হচ্ছে বেদ, যেটা তাদের ধর্মগ্রন্থ। এই তিনটা জিনিস তারা নিয়ে আসে এবং মানুষ তো ছোট ছোট গোত্র আকারে বসবাস করে তখন ভারতবর্ষে। তখন তো মানুষ নগর সভ্যতা সেটা তো ধ্বংস হয়ে গেছে। তো তারা নিজেদের মধ্যে এক ধরনের জাত্যাভিমান ছিল, তারা তো সাধারণ মানুষের সঙ্গে মিশবে না। তারা যেটা করে, এখানকার যে বিভিন্ন স্থানীয় গোত্রগুলির গোত্রপতি থাকে, গোত্রের প্রধান থাকে, তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করে। এই গোত্র প্রধানদের ক্ষমতা বাড়াইতে হইলে তাদের কি লাগবে? তাদের লাগবে হচ্ছে অস্ত্র। তারা তাদেরকে অস্ত্র সাপ্লাই দেয়, ঘোড়া সাপ্লাই দেয়, প্রয়োজনে সেনাবাহিনীর কাজে সহায়তা করে। বিনিময়ে তারা বলে যে তোমাদেরকে আমাদের যে ধর্মগ্রন্থ আছে, বেদ আছে, এটাকে মেনে নিতে হবে। এখন গোত্রপতিরাও নিজেদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার জন্য বেদকে নিজেদের ধর্মগ্রন্থ হিসেবে অ্যাডাপ্ট করে। কিন্তু বেদ কখনোই সাধারণ মানুষের ধর্মগ্রন্থ ছিল না। এটার কারণ হচ্ছে ভারতবর্ষের মানুষ তখন বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাষায় কথা বলতো, আর বেদের ভাষা ছিল সংস্কৃত, যেটা শুধুমাত্র আর্যরাই জানত। এদিকে সাধারণ মানুষের বেদ পড়া বা শোনার কোনো অধিকারও ছিল না। যার ফলে ওই কোর কনসেপ্টটা, যত ব্যাখ্যা, এগুলি সব আর্যরা নিয়ে আসতো, মানুষজন নিজেদের মতন করে পালন করত। কিন্তু মানুষজন আবার তাদের স্থানীয় সংস্কৃতিও ছাড়ে নাই। যার ফলে তাদের অনেক ধরনের দেবদেবীর পূজা বা স্থানীয় যে প্রকৃতির পূজা, এই জিনিসগুলিও থেকে যায়, স্থানীয় প্র্যাকটিস গুলিও থেকে যায়। অনেক সময় আমরা বলি না যে বেদে তো কোনো মূর্তি পূজার কথা উল্লেখ নাই, বরং মূর্তি পূজাকে নিষেধ করা হয়েছে। তাহলে ভারতবর্ষের মানুষ কেন মূর্তি পূজা করে? এই ব্যাপারটা আমরা একটু পরে বুঝবো। তার আগে আরেকটা বিষয় বুঝি, সেটা হলো কিছু অদ্ভুত রকমের কাজ করে আর্যরা এই বেদের মাধ্যমে। প্রথমটা হচ্ছে তারা মানুষজনকে 4টা শ্রেণীতে ভাগ করে। একটা হচ্ছে ব্রাহ্মণ, তারপরেরটা হচ্ছে ক্ষত্রিয়, তারপরটা হচ্ছে বৈশ্য, আর সর্বশেষ শূদ্র। এখন এইভাবে মানুষকে ডিভাইড করার কারণটা কি? কারণটা হচ্ছে যে তারা আজীবন ব্রাহ্মণ থাকবে, বাকি সবাই তাদের সেবা করবে, তাদের দোষ গুণ যাই থাকুক কেউ সেটা ধরতে পারবে না। তারা জাস্ট ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ দিবে, মানুষের কাছ থেকে ট্যাক্স নিবে রাজাদের সহযোগিতার মাধ্যমে, এবং নিয়ে নিজেরা খুব আরামায়েশে জীবনযাপন করবে এখান থেকে। আর দ্বিতীয়টা হচ্ছে ভারতবর্ষে যে অনেক দেবদেবী, এগুলির আগমন ঘটায় হচ্ছে এই আর্যরা। আমরা অনেক সময় বলি যে বেদ একটা একেশ্বরবাদী ধর্মগ্রন্থ, ব্যাপারটা মোটেও এরকম না। বেদে বহু দেবদেবতার কথা উল্লেখ আছে। এর মধ্যে তাদের প্রধান দেবতা হচ্ছে ব্রাহ্ম, আর ব্রাহ্মের অধীনে শিব, বিষ্ণু, এরকম আরো অসংখ্য দেবদেবী আছে, যাদের কথা এই বেদের মধ্যে উল্লেখ আছে। তবে বেদে সরাসরি এদেরকে পূজা করতে বলা হয় নাই। বেদ ধর্মগ্রন্থের কোর কনসেপ্ট হচ্ছে পূজা করতে হবে আগুনকে, অগ্নি পূজারী। একটা জিনিস খেয়াল করে, বা আমরা তো এই জিনিসটা কম বেশি সবাই জানি, জোরোয়াস্ট্রিয়ানরা, যারা হচ্ছে জেন্দা আবেস্তা মানে, তারাও আগুনের পূজা করে, তারাও অগ্নি পূজারী। এই জিনিসটা কেন হলো বলেন তো? কারণ একটা সময় এই যে মধ্য এশিয়াতে যখন তারা ছিল, আন্দ্রোনোভো নামক জায়গাটায়, সেই সময় তো তারা একসঙ্গে বসবাস করতে, একই ভাষায় কথা বলতো। পরে তারা আলাদা হয় সংস্কৃত আর ওইদিকে আভেস্তান ভাষার তৈরি করে। বাট তাদের ধর্মের যে কোর কনসেপ্ট, এগুলি একই থাকে। এবং সংস্কৃত ভাষার সঙ্গে আভেস্তান ভাষা এবং বেদের সঙ্গে জোরোস্ট্রিয়ানদের ধর্মগ্রন্থ জেন্দা আবেস্তার একটা বিশেষ মিল লক্ষ্য করা যায়, কারণ কোর কনসেপ্টটা আসলে একই জায়গা থেকে আসছে। শুধু তাই না, হিন্দু ধর্মগ্রন্থে যাদেরকে আসুরা বলা হচ্ছে বা অসুর বলা হইতেছে, জোরোস্ট্রিয়ানদের ভাষায় তারা হচ্ছে আহুরা। তো পার্সিয়ানদের উচ্চারণে তারা স কোনো কিছু উচ্চারণ করে না, তারা শকে হ হিসেবে উচ্চারণ করে। যার ফলে এই যে সিন্ধু কেন্দ্রিক যে সভ্যতা, এটা তাদের কাছে হয়ে যায় হিন্দু সভ্যতা। সিন্ধুর স তারা উচ্চারণ করতো না, তারা হ উচ্চারণ করত। তো যাই হোক, এইভাবে আর্যরা প্রথমে আফগানিস্তান দিয়ে, পাকিস্তান দিয়ে উত্তর ভারতে প্রবেশ করে। তারপর সেইখান থেকে তারা দক্ষিণ দিকেও ছড়ায় পড়ে, পূর্ব দিকেও ছড়ায় পড়ে। এবং এই যে 3500 বছর আগে তারা ভারতবর্ষে আসলো, তারপর পরবর্তী 1000 বছর, অর্থাৎ 2500 বছর আগে সময়টার মধ্যে, বা খ্রিস্টপূর্ব 500 সালের মধ্যে, তারা পুরা ভারতবর্ষে ছড়ায় পড়ে। এবং প্রত্যেকটা জায়গায় তাদের বিজনেস মডেল ছিল সেম, ধর্ম প্রচারের মডেল ছিল সেম। সেটা হচ্ছে স্থানীয় গোত্রপতিদেরকে তাদের অধীনস্থ করা, তাদের মাধ্যমে বেদকে প্রতিষ্ঠিত করা, এবং হিন্দু ধর্মকে বা ভারতবর্ষে যত মানুষ আছে তাদেরকে বেদের
যে ধর্ম ভেদিক রিলিজিয়নের আন্ডারে নিয়ে আসা। তবে কাজটা তারা পারছে আবার পারেও নেই। যেমন বেদে উল্লেখ নাই এরকম অসংখ্য দেবদেবীর পূজা কিন্তু ভারতবর্ষে হয়। এই দেবতারা হচ্ছে গণেশ, হনুমান, কালী, রাম, দুর্গা, কার্তিক, এদের কারো কথা কিন্তু বেদে উল্লেখ নাই। তারপর ভারতবর্ষের মানুষ এদেরকে পূজা অর্চনা করে। কেন করে? কারণ বেদ আসলে সবার বোধগম্য ছিল না, সবার এটাতে এক্সেসও ছিল না। তো গোত্রপতির চাপে পড়ে, আর্যদের চাপে পড়ে তারা বেদকে মূল ধরতো, দেন তারা নিজেদের মতন করে আবার দেবদেবীদের পূজাও করতো। এবং এই কারণে দেখবেন যে পৃথিবীর সব দেশে মুসলিমরা একই সময় নামাজ পড়ে, একই সময় রোজা রাখে, মানে একটা সিমিলারিটি আছে। খ্রিস্টানরা একই সময় বড়দিন পালন করে, বৌদ্ধরা একই সময় বৌদ্ধ পূর্ণিমা পালন করে। কিন্তু হিন্দুদের যে পূজা অর্চনা যে বিষয়গুলো এক এক রাজ্যে এক এক রকম, এবং এক এক রাজ্যে দেখবেন যে এক এক দেবদেবতার পূজা হয়। যেমন আমাদের বাংলা বা আসাম অঞ্চলে দুর্গা, কালী, লক্ষ্মী এই টাইপের দেবতাদের পূজা হয়। আবার উত্তর ভারতে তারা করে শ্রীকৃষ্ণের পূজা, ওড়িশাতে মানুষ করে জগন্নাথের পূজা, মহারাষ্ট্রে মানুষ করে গণেশের পূজা, আবার তামিলনাড়ুতে মানুষ করে কার্তিক দেবতার পূজা। কেন? ওই যে মূল ধর্মগ্রন্থ বেদ, কিন্তু আমরা আমাদের স্থানীয় যে দেবদেবী আছে তাদেরকে আমরা ছাড়বো না, তাদেরকে আমরা ত্যাগ করব না। এই কারণে বেদ এবং স্থানীয় সংস্কৃতির মিশ্রণের মাধ্যমে আসলে হিন্দু ধর্মের ব্যাপারটা শুরু হয়, এবং এখন পর্যন্ত এই জিনিসটা এই অবস্থাতেই আছে। এখন প্রশ্ন হচ্ছে মূর্তি পূজার প্রচলনটা কোথা থেকে হলো? বেদে কিন্তু মূর্তি পূজাকে সরাসরি নিষেধ করা হয়েছে, এবং যে ব্রাহ্মণরা বা যে আর্যরা তারা কিন্তু আগুনের পূজারী ছিল, কোনো মূর্তির পূজা করতো না তারা। মূর্তি পূজার প্রচলনটা হয় আজ থেকে মোটামুটি 2500 থেকে 2000 বছর আগে, মহাভারতের পরে। আমরা জানি যে মহাভারত একটা বিশাল মহাকাব্য, যার কিছু অংশ হচ্ছে বর্তমান হিন্দুদের যে ধর্মগ্রন্থ গীতা, সেই গীতাটা। গীতা হচ্ছে মহাভারতের মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে কিছু উপদেশ দিয়েছিল দৈনন্দিন জীবনযাপনের জন্য। তো এটাই পরবর্তীতে হিন্দুরা গীতা হিসেবে সংকলন করে। এখন মহাভারতে শ্রীকৃষ্ণ উপদেশ দেন যেন দেবদেবীদের মূর্তি তৈরি করা হয়, কারণ দেবদেবীদের কনসেপ্টগুলি বেদে এত বেশি কমপ্লেক্স যে মানুষ তাদেরকে ইমাজিন করতে পারে যে এই দেবতারা আসলে কেমন, যার ফলে মানুষ নাকি তাদের সঙ্গে কানেক্ট ফিল করতে পারে না। যদি মানুষকে মূর্তি বানায় দেওয়া হয় এবং সেই মূর্তিকে উদ্দেশ্য করে তারা পূজা অর্চনা করে, তাহলে তারা এই দেবতাদের আরো নৈকট্য লাভ করতে পারবে। এরকম একটা কনসেপ্টের কারণে মহাভারতে শ্রীকৃষ্ণের উপদেশ থেকে ফাইনালি এই যে মূর্তি পূজার যে কনসেপ্টটা, এটা হিন্দু ধর্মে শুরু হয়। তো এই ছিল মোটামুটি হিন্দু ধর্মের উৎপত্তির একটা শর্ট ইতিহাস। এখানে আরো অনেক ব্যাপার আছে, হিন্দু ধর্মের ব্যাপারগুলি আরো অনেক কমপ্লেক্স। আমি পরবর্তীতে সময় পেলে এগুলি নিয়ে আরো ডিটেইলসে আলোচনা করার চেষ্টা করব। আর হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ বেদ, এটা কারা লিখেছিল, কিভাবে লিখেছিল, এটা যদি আপনারা জানতে চান তাহলে বেদ নিয়ে করা আমার আলাদা একটা ভিডিও আছে, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। তাহলে আপনারা আরো ভালোভাবে জিনিসগুলি, কনসেপ্টগুলি আরো ক্লিয়ার হবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।